বাঙালির সবথেকে প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা। ফেলুদাকে নিয়ে গত সপ্তাহে গল্পবাবুর আসরে প্রকাশিত হয়েছে বাদশাহী আংটি দ্বিতীয় পর্ব। এ সপ্তাহের গল্প বাদশাহী আংটি তৃতীয় তথা শেষ পর্ব। যদিও গল্পের শুরুতে আমরা সংক্ষেপে বলে নেব আগে কি হয়েছে, তবু আপনাদের কাছে আমাদের বিনীত নিবেদন এই যে আগের পর্বটি শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বটি শোনা থাকলে স্কিপ করতে পারেন 3 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত। আগের পর্বের লিংক দেওয়া আছে এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে। আসুন শুরু করা যাক আজকের গল্প বাদশাহী আংটি তৃতীয় তথা শেষ পর্ব। আগেই যা ঘটেছে, ফেলুদা আর তোপসে তার বাবার এক বন্ধু ধীরু কাকার আমন্ত্রণে লখনৌ পৌঁছায়। সেখানে এক প্রতিবেশী হাড়ের ডাক্তার ডক্টর শ্রীবাস্তবের বাড়ি চোর ঢোকে। শ্রীবাস্তব লখনৌয়ের এক ধনী ব্যবসায়ী শেঠ পিয়ারিলালের ছেলে মহাবীরের হাড়ের ব্যারাম ঠিক করে দেওয়ায় শ্রীবাস্তবকে এক মহামূল্যবান আংটি দান করে যান শেঠ পিয়ারিলাল। আংটিটি নাকি একসময় ঔরঙ্গজেবের ছিল। ঘটনায় প্রকাশ, পিয়ারিলাল হার্ট অ্যাটাকে মারা যান এবং মারা যাওয়ার সময় শ্রীবাস্তবকে কিছু একটা বলতে চেয়েছিলেন, কিন্তু কেবল স্পাই কথাটি দুবার বলতে পারেন। শ্রীবাস্তবের বাড়ি চোর ঢোকায় তিনি ভয় পেয়ে আংটিটি ধীরু কাকাকে রাখতে দেন। ধীরু কাকারা একদিন সবাই মিলে বনবিহারী বাবুর বাড়ি যান, যিনি কুমির, হায়না, বুনো বিড়াল, ব্ল্যাক উইডো, মাকড়সা, র্যাটল স্নেকের মতো হিংস্র প্রাণী পোষেন। ফেলুদারা বনবিহারী বাবুর বাড়ি থেকে ফিরে শুনতে পান এক সাধু বাবা এসে ধীরু কাকার বৈঠকখানায় অনেকক্ষণ বসেছিলেন। হঠাৎ কি মনে হতে ধীরু কাকা গোদরেজের আলমারি খুলে দেখতে পান আংটি নেই। সাধু বাবার খোঁজে ফেলুদা লখনৌ স্টেশন পর্যন্ত ধাওয়া করে, কিন্তু সাধু বাবার খোঁজ পায় না। ফেরার পথে ফেলুদার দিকে কেউ একজন খুব হুঁশিয়ার লেখা একটা কাগজ ছুঁড়ে মারে। তোপসে ফেলুদাকে হুঁশিয়ার থাকতে বলায় সে তাকে দেখায় একটা ছোট্ট কৌটো, যাতে লেখা আছে 10ম সংস্কার চূর্ণ। ফেলুদা বলে এতে আছে চূর্ণীকৃত ব্রহ্মাস্ত্র। আংটি উদ্ধারের ভার ইন্সপেক্টর গড়গড়িকে দেওয়া হয়। এদিকে ফেলুদারা ডক্টর শ্রীবাস্তবের সাথে বেড়াতে যান হরিদ্বার, ঋষিকেশ ও লছমনচুলা। বনবিহারীবাবু লছমনচুলায় একটা 12 ফুটের অজগর সাপের খবর পেয়ে সেটা দেখতে ফেলুদাদের সঙ্গী হন। ট্রেনে তাঁদের সহযাত্রী ছিলেন এক সাধু বাবা এবং আরও একজন, যিনি আগাগোড়া চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন, খালি তাঁর পাটা দেখা যাচ্ছিল। বনবিহারীবাবুর সঙ্গে ছিল একটা বড় বাক্স অজগরটা আনার জন্য। ভোরবেলা তাঁরা হরিদ্বার স্টেশনে পৌঁছান। এরপর দর্শন হবে তো বাবু? প্ল্যাটফর্মে নামতে না নামতে পান্ডারা যে এভাবে চারিদিক থেকে ছেঁকে ধরবে সেটা ভাবতেই পারিনি। ফেলুদা অবশ্যই অনেক আগেই বলেছিল যে এরকম হয়, আর এইসব পান্ডাদের কাছে নাকি প্রকাণ্ড মোটা মোটা সব খাতা থাকে, তাতে নাকি আমাদের সব 200-300 বছরের পূর্বপুরুষদের নাম ঠিকানা লেখা থাকে। অবশ্যই তারা যদি কোনোদিন হরিদ্বারে এসে থাকেন তাহলেই। বাবার কাছে শুনেছি আমার ঠাকুরদাদার ঠাকুরদা নাকি সন্ন্যাসী হয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন, আর নাকি অনেকদিন এই হরিদ্বারেই ছিলেন। হয়তো এইসব খাতার মধ্যে তার নাম, ঠিকানা আর হাতের লেখা পাওয়া যাবে। বনবিহারী বাবু বলেন, পান্ডা টান্ডার কোনো দরকার নেই, এতে সুবিধার চেয়ে উৎপাতি বেশি। চলুন, আমার জানা শীতল দাসের ধর্মশালায় নিয়ে যাই আপনাদের। একসঙ্গে থাকা যাবে, খাওয়াও মন্দ না। একদিনের তো মামলা, তারপর তো মোটরে করে ঋষিকেশ, লছমনঝুলা। কুলির মাথায় জিনিস চাপিয়ে প্রায় রাতের মতো অন্ধকারে আমরা 5 জন 3টে টাঙ্গায় উঠে পড়লাম। একটাই ফেলুদা আর আমি, একটাই বনবিহারী বাবু, আর একটাই বাবা আর শ্রীবাস্তব। যেতে যেতে ফেলুদা বলল, তীর্থস্থান মানেই নোংরা শহর, তবে একবার গঙ্গার ধারটায় গিয়ে বসতে পারলে দেখবি ভালোই লাগবে।
খট খট ঘর ঘর করতে করতে আমাদের টাঙ্গা অলিগলির মধ্যে দিয়ে চলেছে। দোকান টোকান এখনো একটাও খোলেনি। রাস্তার দুপাশে লোক কম্বল মুড়ি দিয়ে খাটিয়ায় শুয়ে ঘুমোচ্ছে। কেরোসিনের বাতি দু একটা টিম টিম করে জ্বলছে এখানে সেখানে। কিছু বুড়ো লোক দেখলাম হাতে ঘটি নিয়ে রাস্তায় হেঁটে চলেছে। ফেলুদা বলল ওরা গঙ্গা স্নান যাত্রী। সূর্য যখন উঠবে তখন কোমর জলে দাঁড়িয়ে সূর্যের দিকে চেয়ে স্তব করবে। বাকি শহর এখনো ঘুমন্ত বললেই চলে। আমাদের সামনের গাড়িটায় বনবিহারী বাবু ছিলেন। একটা সাদা একতলা থামওয়ালা বাড়ির সামনে সেটা থামলো। আমাদের আর বাবাদের গাড়িও তার পিছনেই থামলো। বুঝলাম এটাই শীতল দাসের ধর্মশালা। বাড়ির সামনের ফটকের ভিতরে দেখতে পেলাম একটা বেশ বড় খোলা জায়গা, আর তার তিন পাশে বারান্দা আর ঘরের সারি। ধর্মশালার চাকর এসে মালগুলো তুলে নিয়ে গেল। আমরা তার ফটকের পিছন গেট দিয়ে ঢুকছি, এমন সময় আরেকটা টাঙ্গা এসে ফটকের সামনে দাঁড়ালো। তারপর দেখি বেরিলি পর্যন্ত যে সন্ন্যাসী আমাদের সঙ্গে গিয়েছিলেন তিনি সেই টাঙ্গা থেকে নামলেন। লোকটাকে দেখে আমি ফেলুদার কোটের আস্তিন ধরে একটা টান দিয়ে বললাম, এই সেই ট্রেনের সন্ন্যাসী ফেলুদা। ফেলুদা একবার আর চোখে লোকটার দিকে চেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, এই বাবাজির মধ্যেও তুই রহস্যজনক কিছু পেলি নাকি? কিন্তু বারবার চুপ, চ ভেতরে চ। দুটো পাশাপাশি ঘরে আমাদের থাকার বন্দোবস্ত হলো। একটাতে 4টে খাটিয়া পাতা রয়েছে, তার মধ্যে একটাতে একজন লোক ঘুমোচ্ছে, আর বাকি 3টে আমি, বাবা আর ফেলুদার জন্য ঠিক হলো। পাশের ঘরে শ্রীবাস্তব আর বনবিহারী বাবুর ব্যবস্থা হলো। বনবিহারী বাবুর ঘরেই দেখলাম সেই বাবাজিও আশ্রয় নিলেন। মুখ টুক ধুয়ে চা বিস্কুট খেতে খেতে সূর্য উঠে গেল, আর ধর্মশালাতেও লোকজন উঠে গিয়ে বেশ একটা গোলমাল শুরু হয়ে গেল। এখন বুঝতে পারলাম কত রকম লোক সেখানে এসে রয়েছে। ছেলে, বুড়ো, মেয়ে, পুরুষ, বাঙালি, হিন্দুস্তানি, মারোয়াড়ি, গুজরাটি, মারাঠি সব মিলে হইচই হট্টগোল ব্যাপার। বাবা বললেন, তোরা কি বেরোবি নাকি? ফেলুদা বলল, সেই রকমই তো ভাবছিলাম, একবার ঘাটের দিকটা ঘুরে এলে। তাহলে সেই ফাঁকে আমি বনবিহারী বাবুর সঙ্গে গিয়ে কাল সকালের জন্য 2টো ট্যাক্সির ব্যবস্থা দেখি। আর একটা কাজ করো তো ফেলু, এই বাজারের দিকটা গিয়ে একবার দেখো তো, যদি একটা এভারেডি টর্চ পাওয়া যায়। এ তো আর লখনৌ শহর না, ও জিনিস একটা হাতে রাখা ভালো। আমরা দুজনে বেরিয়ে পড়লাম। ফেলুদা বলল, এত ছোট শহরে টাঙ্গা না নিয়ে হাঁটাই ভালো। হাঁটতে হাঁটতে বুঝলাম হরিদ্বার শহরে সত্যিই বেশ ঠান্ডা, আর গঙ্গার পাশে বলেই বোধহয় সমস্ত শহরটা একটা আবছা কুয়াশায় ঢেকে রয়েছে। ফেলুদাকে জিজ্ঞেস করতেও বলল, যত না কুয়াশা তার চেয়ে বেশি উনুনের ধোঁয়া। ধর্মশালার সামনের রাস্তা দিয়ে কিছু দূর এগিয়ে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করতেই সে ঘাটের পথ দেখিয়ে দিয়ে বলল, ইহা সে আধা মাইল জানে সেই ঘাট মিল জায়গা। ঘাটে পৌঁছানোর কিছু আগে থেকেই একটা গন্ডগোল শুনতে পাচ্ছিলাম। শেষে বুঝতে পারলাম যে এটা আসলে এত লোক একসঙ্গে স্নান করার গন্ডগোল। তার উপর ঘাটের পথের দুদিকে ভিখারি আর ফেরিওয়ালার সারি, তারাও কম চেঁচামেচি করছে না। আমরা ভিড় ঠেলে ঘাটের সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। এরকম দৃশ্য আমি আর কখনো দেখিনি। জলের মধ্যে যেন একটা মেলা বসেছে। ঘাটের উপরেই একটা মন্দির, তার থেকে আরতির ঘন্টার আওয়াজ আসছে। এক জায়গায় গলায় কণ্ঠি পরা, কপালে তিলক কাটা একজন বৈষ্ণব গান গাইছে। তাকে ঘিরে একদল বুড়ো বুড়ি বসে আছে। মানুষের আশেপাশে ছাগল, কুকুর, গরু, বাছুরও কিছু কম নেই। ফেলুদা ঘাটের ধাপে একটা খালি জায়গা বেছে নিয়ে বসে পড়ে বলল, প্রাচীন ভারতবর্ষ যদি দেখতে চাস তো এই ঘাটের ধাপে কিছুক্ষণ বসে থাক। লখনৌ থেকে এই জায়গার ব্যাপারটা এত অন্যরকম যে আমার মন থেকে আমটির ঘটনাটা প্রায় মুছেই যাচ্ছিল। ফেলুদারও কি তাই, নাকি ও মনে মনে রহস্য সমাধানের কাজ চালিয়েই যাচ্ছে? ওকে সে কথাটা জিজ্ঞেস করতে আর সাহস হলো না। ওইদিকে ফিরে দেখি
ও বেশ একটা খুশি খুশি ভাব নিয়ে পকেট থেকে দেশলাই আর সিগারেট বার করছে। বাবাদের সামনে তো খেতে পারে না, তাই এই সুযোগে খেয়ে নেবে। সিগারেটটা মুখে পুরে দেশলাইয়ের বাক্সটা খুলতেই দেখলাম তার মধ্যে কি যেন একটা জিনিস ঝলমল করে উঠল। আমি চমকে উঠে বললাম, ওটা কি ফেলুদা? ফেলুদা ততক্ষণে দেশলাই বার করে বাক্স বন্ধ করে দিয়েছে। সে অবাক হওয়ার ভাব দেখিয়ে বলল, কোনটা? ওই যে চকচক করে উঠল দেশলাইয়ের বাক্সে। ফেলুদা কায়দা করে দু হাতের আড়ালে গঙ্গার হাওয়ার মধ্যেও সিগারেটটা ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, দেশলাইতে ফসফরাস থাকে জানিস তো, সেইটাই রোদে চকচক করে উঠছে আর কি। আমি আর কিছু জিজ্ঞেস করতে পারলাম না, কিন্তু দেশলাইয়ের উপর রোদ পড়ে এতটা ঝলমল করে উঠতে পারে এ জিনিসটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। হরিকাচরণ ঘাট থেকে গঙ্গার দৃশ্য দেখে, দক্ষেশ্বর মন্দির দেখে, বাজারের মনোহারি দোকান থেকে যখন আমরা 3 সেলের একটা টর্চ কিনছি তখন প্রায় 10:30 বাজে। যতই ঘুরি না কেন আর যাই দেখি না কেন, ফেলুদার দেশলাইয়ের বাক্সের মধ্যে ওই চকচকানিটা আমি কিছুতেই ভুলতে পারলাম না। বারবার খালি মনে হচ্ছিল যে ওটা আসলে সেই ঔরঙ্গজেবের আংটির হীরের চকচকানি। ফেলুদা যদি বলতো ওটা একটা সিকি বা আধুলি, তাহলেও হয়তো বিশ্বাস করতে পারতাম, কিন্তু ফসফরাসের ব্যাপারটা যে একেবারেই গুল, সেটা আমার বুঝতে বাকি রইল না। আর আংটিটা যদি সত্যিই ফেলুদার কাছে থেকে থাকে, আর সেটার পিছনে যদি সত্যিই ডাকাত লেগে থাকে, আর সে ডাকাত যদি জেনে থাকে যে ফেলুদার কাছেই আংটিটা আছে, তাহলে সেটা সে জানে বলেই কি ফেলুদা ওসব হুমকি দেওয়া টাওয়া কাগজ পাচ্ছে, আর ওর দিকে গুলতি দিয়ে ইঁট মারছে, আর লাঠির ডগায় ক্লোরোফর্মের ন্যাকড়া বেঁধে আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে? ফেলুদা কিন্তু সারা রাস্তা গুনগুন করে গান গেয়েছে। একবার গান থামিয়ে আমায় বলল, খট বলে একটা রাগ আছে জানিস, এটা সেই রাগ, এটা সকালে গাইতে হয়। আমি বলতে চাইছিলাম যে খটটট জানি না, রাগ রাগিনী জানি না, কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে আর খটকা লাগছে তুমি আমায় ধাপ্পা দিলে কেন? কিন্তু কথাটা আর বলা হলো না, কারণ আমরা তখন ধর্মশালায় পৌঁছে গেছি। মনে মনে ঠিক করলাম যে আজকের মধ্যে ফেলুদার সঙ্গে ও বিষয়ে কথাটা বলতেই হবে। ধর্মশালার বারান্দায় দেখি বাবা, বনবিহারী বাবু, শ্রীবাস্তব আর একজন ধুতি পাঞ্জাবি পরা বাঙালি ভদ্রলোক বসে গল্প করছেন। বাবা আমাদের দেখেই বললেন, ট্যাক্সির ব্যবস্থা হয়ে গেছে, কাল ভোর 6টায় রওনা। বনবিহারী বাবুর চেনা থাকায় বেশ সস্তাতেই হয়ে গেল। বাঙালি ভদ্রলোক শুনলাম এলাহাবাদে থাকেন, নাম বিলাসবাবু। তিনি নাকি একজন নামকরা হাত দেখিয়ে আপাতত বনবিহারী বাবুর হাত দেখছেন। বনবিহারী বাবু বললেন, কোনো জানোয়ারের কামড় টামড় খেয়ে মরবো কিনা সেটা একবার দেখুন তো। ভদ্রলোক হাতে একটা লবঙ্গ নিয়ে বনবিহারী বাবুর হাতের ওপর বুলোতে বুলোতে বললেন, কই তা তো দেখছি না, স্বাভাবিক মৃত্যু বলেই তো মনে হচ্ছে। হতে পারেন বিলাসবাবু হাত দেখিয়ে। আমার কিন্তু তার পাটা দেখে ভারী অদ্ভুত লাগলো। বুড়ো আঙুলটা তার পাশের আঙুলগুলোর চেয়ে প্রায় 8 ইঞ্চি বড়। সেটা দেখে মনে হলো খুব রিসেন্টলি যেন আমি সেরকম পা দেখেছি, কিন্তু কোথায় বা কার পা সেটা মনে করতে পারছি না। বনবিহারী বাবু একটা হাঁপ ছাড়ার শব্দ করে বললেন, যাক, বাঁচা গেল। কেন মশাই, আপনি কি শিকার টিকার করেন নাকি? বাঘবল্লুক মারেন? বিলাসবাবুর বাংলায় একটা অবাঙালি টান লক্ষ্য করলাম। বনবিহারী বাবু বললেন, না, তবু এসব জেনে টেনে রাখা ভালো। আমার এক খুড়তো ভাই কোথাও কিছু নেই, হঠাৎ এক পাগলা কুকুরের কামড় খেয়ে হাইড্রোফোবিয়ায় মরল, তাই আর কি। আপনি কি আগে কলকাতায় ছিলেন? বিলাসবাবু জিজ্ঞেস করলেন। বনবিহারী বাবু একটু অবাক হয়েই বললেন, ওটাও কি এই হাতের রেখায় দেখতে পাওয়া যায় নাকি? তাই তো দেখছি। আর আপনার কি পুরনো আমলের শিল্পদ্রব্য বা অন্য দামি জিনিস জমানোর শখ আছে? আমার? না না, আমার কেন? সে ছিল পিহারিলালের। আমার শখ জন্তু জানোয়ারের।
তাই কি? তাই কামড় খাওয়ার কথা বলছিলে? কিন্তু কিন্তু কি? বনবিহারী বাবুকে বেশ উত্তেজিত বলে মনে হলো। বিলাসবাবু প্রশ্ন করলেন, আপনার কি সম্প্রতি কোনো উদ্বেগের কারণ হয়েছে? সম্প্রতি মানে? এই ধরুন কত মাসখানেকের মধ্যে। বনবিহারী বাবু বেশ জোরে হেসে উঠে বললেন, মশাই, আমার যাকে বলে নট এ কেয়ার ইন দ্য ওয়ার্ল্ড, কোনো উদ্বেগ নেই। তবে হ্যাঁ, একটা অ্যাংজাইটি আছে। এই যে কাল লক্ষ্মণ ঝুলায় গিয়ে একটা 12 ফুট অজগরের দেখা পাবো কি পাবো না। বিলাসবাবুর বোধহয় আর একটু দেখার ইচ্ছে ছিল, কিন্তু বনবিহারী বাবু হঠাৎ হাত দুটো সরিয়ে নিয়ে একটা হাই তুলে বললেন, আসলে ব্যাপারটা কি জানেন? কিছু মনে করবেন না, এইসব ফামিস্ট্রিতে আমার কোনো বিশ্বাস নেই। আমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান সবই আমাদের হাতে বটে, কিন্তু সেটা হাতের রেখায় নয়। হাত বলতে আমি বুঝি ক্ষমতা, সামর্থ্য, সেইটার ওপরেই সব কিছু নির্ভর করে। এই বলে বনবিহারী বাবু চেয়ার ছেড়ে উঠে সোজা ঘরের ভিতর চলে গেলেন। আমার চোখ আবার চলে গেল বিলাসবাবুর পায়ের দিকে। অনেক ভেবেও কিছুতেই মনে পড়ল না যে কোথায় দেখেছি ওরকম লম্বা বুড়া আঙুলওয়ালা পা। সারাদিনের মধ্যে একবারও ফেলুদাকে সেই ঝলমলে জিনিসটার কথা জিজ্ঞেস করার সুযোগ পেলাম না। রাত্রে বাবা যদিও বললেন, তাড়াতাড়ি শুয়ে পড়, ভোরে উঠতে হবে। তবুও খাওয়া দাওয়া করে বিছানা পেতে শুতে শুতে প্রায় 10টা হয়ে গেল। লেপের তলায় যখন ঢুকছি, তখন আমাদের পাশাপাশি দুটো ঘরের মাঝখানের দরজা দিয়ে একটা বিকট নাক ডাকার আওয়াজ পেলাম। ফেলুদা বলল, বিলাসবাবু। আমি বললাম, কি করে জানলে? কেন, কাল ট্রেনেও ডাকছিল, শুনিসনি? ট্রেনে? বিলাসবাবু ট্রেনেও ছিলেন? তাই তো একটা রহস্যে হঠাৎ সমাধান হয়ে গেল। ফেলুদা আস্তে করে আমার পিঠ চাপড়ে বলল, গুড। ঠিক কথা, আমাদের উপরের বাঙ্কে উনি সারা রাস্তা চাদর মুড়ি দিয়ে শুয়েছিলেন। কেবল পায়ের ডগা দুটো বেরিয়েছিল বাঙ্ক থেকে, আর তখনই দেখেছিলাম ওই বুড়ো আঙুল। কিন্তু এবার যে আসল প্রশ্নটা করতে হবে ফেলুদাকে। বাবার নড়াচড়া দেখে বুঝতে পারলাম উনি এখনো ঘুমোননি। বাবা না ঘুমোলে কথাটা বলা যাবে না, তাই আরেকটু অপেক্ষা করতে হবে। ধর্মশালাটা ক্রমেই আরও নিঝুম হয়ে আসছে, আর তার সঙ্গে সমস্ত শহরটাও। শীতকাল, তাই এমনিতেই লোকে তাড়াতাড়ি শুয়ে পড়ে। আমাদের ঘরের ভিতর অন্ধকার। বাইরে উঠোনে বোধহয় একটা লাইট জ্বলছে, আর তারই আলো আমাদের দরজার চৌকাঠে এসে পড়েছে। একবার আমাদের ঘরের মেঝে থেকে যেন খুট করে একটা শব্দ এলো। বোধহয় ইঁদুর টিঁদুর কিছু হবে। এবার বাবার খাটিয়া থেকে শুনলাম ওর জোরে জোরে নিঃশ্বাস পড়ার শব্দ। বুঝলাম উনি ঘুমিয়ে পড়েছেন। আমি ফেলুদার দিকে ফিরলাম, তারপর গলা নামিয়ে ফিসফিস করে বললাম, ওটা আংটিই ছিল, তাই না? ফেলুদা কিছুক্ষণ চুপ, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আমারই মতো ফিসফিস করে বলল, তুই যখন জেনেই ফেলেছিস, তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। তোরা সব ঘুমিয়ে পড়ার পর ধীরু কাকার ঘরে আলনায় ঝোলানো তার পাঞ্জাবির পকেট থেকে চাবি নিয়ে আলমারি খুলে আংটিটা বের করে নিই। বাক্সটা নিইনি, যাতে ডেফিনেটলি বোঝা যায় আংটিটা গেছে। কিন্তু কেন নিলে আংটিটা? কারণ ওটা সরিয়ে রাখলে আসল ডাকাতকে উস্কে দিয়ে তাকে ধরার আরো সুবিধা হবে বলে। তাহলে সেই সন্ন্যাসী কি আংটিটা নিতেই এসেছিলেন? অম্বিকা বাবু নয়, আর একজন সন্ন্যাসী, যে নকল, যার হাতে অ্যাটাচি কেস ছিল। সেই এসেছিল চুরি করতে, কিন্তু গেট থেকেই বৈঠকখানায় আর একজন গেরুয়াধারীকে দেখে চম্পট দেয়। তারপর টাঙ্গা করে স্টেশনে গিয়ে ওয়েটিং রুমে ঢুকে পোশাক বদলে নেয়। সেই নকল সন্ন্যাসী কে?
একটা সন্দেহ আছে মনে, কিন্তু এখনো প্রমাণ পাইনি। এতদিন ধরে তুমি ওই আংটিটা পকেটে নিয়ে নিয়েই ঘুরে বেড়াচ্ছ? না, তবে একটা নিরাপদ জায়গায় রেখে দিয়েছিলাম। কোথায়? ভুলভুলাইয়ার একটা খুপড়ির ভিতর। বাপ রে বাপ, কি সাংঘাতিক বুদ্ধি! এতদিনে বুঝতে পারলাম ফেলুদার দ্বিতীয়বার ভুলভুলাইয়া যাবার এবং গিয়ে কিছুক্ষণের জন্য হারিয়ে যাওয়ার কারণটা, কিন্তু তবু মনে একটা খটকা লাগলো। তাই জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি তো ভুলভুলাইয়ার প্ল্যান জানতে না? প্রথম দিনেই সেটার একটা ব্যবস্থা করেছিলাম। আমার বাঁ হাতের কড়ি আঙুলের নখটা বড়, সেটা জানিস তো। প্রথম দিনে হাঁটবার সময় ভুলভুলাইয়ার প্রত্যেক গলির মুখে দেয়ালের গায়ে নখ দিয়ে ঘষে ঘষে 1, 2, 3 করে নম্বর দিয়ে রেখেছিলাম। 7 নম্বর গলির খুপটির মধ্যে ছিল আংটিটা। আমি জানতাম ওর চেয়ে নিরাপদ জায়গা আর নেই। এদিকে হরিদ্বার যাব, অথচ আংটিটা লখনৌয়ে থেকে যাবে, এটা ভালো লাগছিল না। তাই সেদিন গিয়ে বার করে নিয়ে আসি। আমার বুকের ভিতরটা আবার ঢিপ ঢিপ করতে আরম্ভ করেছে। বললাম, কিন্তু সে ডাকাত যদি সন্দেহ করে যে তোমার কাছেই আংটিটা আছে? প্রমাণ তো নেই। আমার বিশ্বাস সন্দেহ করেনি, কারণ অত বুদ্ধি ওদের নেই। কিন্তু তাহলে তোমার পিছনে এভাবে লেগেছিল কেন? তার কারণ আংটির লোভটা ওরা ছাড়তে পারছে না। আর ওরা জানে যে আমি যতদিন আছি ততদিন ওদের সব প্ল্যান ভণ্ডুল করে দেবার ক্ষমতা আমার আছে। কিন্তু আমার গলা শুকিয়ে প্রায় আওয়াজই বেরোচ্ছিল না। কোনো রকমে ঢোক গিলে তবে কথাটা শেষ করতে পারলাম। তার মানে তো তোমার সাংঘাতিক বিপদ হতে পারে। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়াই তো ফেলু মিত্তিরের ক্যারেক্টার। কিন্তু আর কোনো কিন্তু না। এবার ঘুমো, কাল আবার ভোরবেলা উঠতে হবে, মনে আছে তো? ফেলুদা একটা তুড়ি মেরে হাই তুলে পাশ বদল করলো। ধর্মশালা এখন একেবারে চুপ। দূরে রাস্তায় একটা কুকুর ডেকে উঠল। পাশের ঘরে নাক ডাকার শব্দ একটানা চলছে। ঘুম কি আসবে? ফেলুদার টেক্কা মার্কা দেশলাইয়ের বাক্সে রোদের আলোতে ঝলমল করা বাদশাহী আংটির কথাটা কিছুতেই ভুলতে পারছিলাম না। এই আংটির ব্যাপারে কি অদ্ভুত সাহসের সঙ্গে ফেলুদা নিজেকে জড়িয়ে ফেলেছে তা ভাবতেও অবাক লাগে। অথচ এটাও ঠিক যে ও যদি না থাকতো তাহলে হয়তো আংটি চুরিও হয়ে যেত, আর চোর ধরাও পড়তো না। কিট কিট কিট, কিট কিট কিট, কিট কিট কিট, পাশের ঘর থেকে, কিন্তু মনে হয় যেন অনেক দূর থেকে। র্যাটেল স্নেকের আওয়াজ পেলাম। বুঝলাম বনবিহারীবাবু তার প্রিয় সঙ্গীত শুনছেন। আর সেই ঝুমঝুমির আওয়াজ শুনতে শুনতে বোধহয় ঘুমটা এসে গিয়েছিল। বাবার ট্রাভেলিং ক্লকে 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, কিন্তু আমার ঘুম ভেঙে গেল সেটা বাজার একটু আগেই। তাড়াতাড়ি মুখ টুক ধুয়ে চাটা খেয়ে তৈরি হয়ে নিলাম। সঙ্গে নিয়ে যাওয়ার জন্য খাবারের কথা বলতে শ্রীবাস্তব বললেন, লক্ষ্মণ ঝোলায় একেবারে ব্রিজের মুখেই দোকানে চমৎকার পুরি তরকারি পাবেন, খাবার নেওয়ার দরকার নেই। সকলেই বেশ ভালো করে গরম জামা পরে নিয়েছিলাম, কারণ পথে তো ঠান্ডা হবেই, আর লক্ষ্মণঝুলার হাইট বেশি বলে সেখানে এমনিতেই এখানের চেয়ে বেশি ঠান্ডা। 6:45 সময় দুটো ট্যাক্সি পরপর এসে ধর্মশালার গেটের সামনে দাঁড়ালো। আমাদের সঙ্গে সঙ্গে দেখলাম বিলাসবাবুও এসেছেন। শুনলাম উনিও নাকি লক্ষ্মণঝুলাই যাবেন বলে আমাদের দলে ঢুকেছেন। কোন গাড়িতে উঠবো ভাবছি, এমন সময় বনবিহারীবাবু এগিয়ে এসে বললেন, 3 জন করে ভাগাভাগি করে যেতে হবে অবশ্যই। জানোয়ার সম্বন্ধে আমার কিছু ইন্টারেস্টিং গল্প আছে তপেশ বাবু, যদি চাও তো আমার গাড়িতেই আসতে পারো। আমি বললাম, শুধু আমি কেন, ফেলুদাও নিশ্চয়ই শুনতে চাইবে। ফেলুদা কোনো আপত্তি করল না। তাই শেষ পর্যন্ত আমি, ফেলুদা আর বনবিহারীবাবু একটা গাড়িতে,
আর বাবা, শ্রীবাস্তব আর বিলাসবাবু অন্য গাড়িটাতে উঠলাম। শ্রীবাস্তবের সঙ্গে দেখলাম বিলাসবাবুর বেশ ভাব হয়ে গিয়েছে। সামনের সিটে ড্রাইভারের পাশে বনবিহারী বাবু তার কাঠের বাক্সটা রাখলেন, বললেন, এইটাতে আমার অজগর আসবে। পিছনের সিটের মাঝখানে ফেলুদা আর দুপাশে আমি আর বনবিহারী বাবু বসলাম। ঠিক 6:15 সময় আমাদের গাড়ি দুটো একসঙ্গে রওনা দিল। শহর ছাড়িয়ে খোলা জায়গায় পৌঁছতে আরো 5 মিনিট লাগলো। সামনে পাহাড়, ডান দিকে চেয়ে থাকলে মাঝে মাঝে গঙ্গা দেখা যায়। আমার মনটা খুশিতে ভরে উঠল। বনবিহারী বাবুও বোধহয় বেশ ফুর্তিতেই আছেন, কারণ গুনগুন করে গান ধরেছেন। বোধহয় অজগরের আশাতেই ওর মনের এই ভাব। ফেলুদাই কেবল দেখলাম একেবারে চুপ মেরে গেছে। কি ভাবছে ও? আংটিটা কি এখনো ওর পকেটেই রয়েছে? সেটা জানার কোনো উপায় নেই, কারণ ও বনবিহারী বাবুর সামনে সিগারেট খাবে না। বাবাদের ট্যাক্সিটা আমাদের সামনেই চলেছে। ট্যাক্সির পিছনের কাঁচের ভিতর দিয়ে দেখা যাচ্ছে বিলাসবাবু শ্রীবাস্তবকে কী সব যেন বোঝাচ্ছেন। হয়তো শ্রীবাস্তব এই ফাঁকতালে তার হাতটা দেখিয়ে নিচ্ছেন। বনবিহারী বাবু হঠাৎ বললেন, শিশির ভেজা রাস্তা থেকে এখনো ধুলো উঠছে না, কিন্তু রোদের তেজ বাড়লে উঠবে। আমার মনে হয় ওদের একটু এগিয়ে যেতে দেওয়াই উচিত। এই ড্রাইভার, একটু আস্তে চালাও তো দেখি। দাড়িওয়ালা পাগড়ি পরা পাঞ্জাবি ড্রাইভার বনবিহারী বাবুর কথা মতো গাড়ির স্পিড কমিয়ে দিল, আর তার ফলে বাবাদের ট্যাক্সি বেশ কিছু দূর এগিয়ে গেল। ধুলো হোক আর যাই হোক, আমি মনে মনে চাইছিলাম গাড়ি দুটো যেন কাছাকাছি একসঙ্গে চলে, কিন্তু বনবিহারী বাবুর আদেশের উপর কিছু বলতে সাহস হলো না। ভদ্রলোক জানোয়ারের গল্প আরম্ভ করবেন কখন? একটা গাড়ি যেন পিছন থেকে বেশ কিছুক্ষণ ধরে বারবার হর্ন দিচ্ছে। বনবিহারী বাবু বললেন, এ তো জ্বালালো দেখছি। পাস দাও হে ড্রাইভার, পাস দাও, নইলে প্যাক প্যাক করে কান ঝালাপালা করে দেবে। ড্রাইভার বাধ্যভাবে গাড়িটা রাস্তার একটু বাঁ দিকে নিল, আর অমনি একটা পুরনো ধরনের সেভরোলে ট্যাক্সি হুশ করে বেরিয়ে এগিয়ে গেল। যাওয়ার সময় দেখলাম যে সে গাড়ির পিছনের সিটে বসা একজন লোক মুখ বার করে আমাদের দিকে দেখে নিল। এ আমাদের চেনা লোক, সে বেরিলি পর্যন্ত যাওয়া গেরুয়াধারী সন্ন্যাসী। আমরা আগেই ঠিক করেছিলাম যে প্রথমে লক্ষ্মণঝুলা যাব, তারপর সেখানে বেশ কিছুক্ষণ থেকে দুপুরের খাওয়া দাওয়া সেরে পথে ঋষিকেশটা দেখে আসব। সত্যি বলতে কি, ঋষিকেশ সম্বন্ধে আমার খুব বেশি উৎসাহ ছিল না। সে তো তীর্থস্থান, পান্ডা, ধর্মশালা, অলিগলি, ঘাট, মন্দির, এই সব। কেবল গঙ্গাটা একটু অন্যরকম। বনবিহারী বাবু এখন ফেলুদার গানটাই ধরেছেন। जब छोड़ चले लखनऊ नगरी, जब छोड़ चले लखनऊ नगरी। গান থামিয়ে হঠাৎ বনবিহারী বাবু বললেন, এই গানের সুরে জ্যোতি ঠাকুরের একটা বাংলা গান আছে, জানো? ফেলুদা বলল, জানি। কতকাল রবে বলো ভারত হে। ঠিক বলেছ। তারপর আমার দিকে ফিরে বনবিহারী বাবু বললেন, স্টিল মানে হরণ, আর হরণ মানে সিং, সিং মানে গান, গান মানে কামান, কামান মানে আইস, আইস মানে আমি দেখিয়াছিলাম। এটা জানো তো? এটা আমি জানতাম না, শুনে খুব মজা লাগলো আর মনে মনে মুখস্থ করে নিলাম। বনবিহারী বাবু বললেন, এটার জন্যই বোধহয় আমার গান বলতেই বন্দুকের কথা মনে পড়ে, আর বন্দুক বলতেই জিম করবেট, শিকারি করবেটের কথা জানো তো? ফেলুদা বলল, জানি। তিনি কিন্তু এই সব অঞ্চলে মানুষ খেকো বাঘ মেরে গেছেন। আমার করবেটকে কেন এত ভালো লাগে জানো? কারণ উনিও আমার মতো জানোয়ারদের স্বভাব বুঝতেন, ওদের ভালোবাসতেন। এই বলে আবার গুনগুন করে গান ধরলেন বনবিহারী বাবু।
গাড়ি ছুটে চলেছে লক্ষ্মণ ঝুলার দিকে। বাঁদিকে পাহাড়, সামনে পাহাড়, ডান দিকে মাঝে মাঝে গঙ্গাটা দেখা যাচ্ছে, মাঝে মাঝে ঘন জঙ্গল। আকাশে মেঘ জমেছে, সূর্যটা এক একবার মেঘে ঢেকে যাচ্ছে, আর তক্ষুনি বাতাসটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি প্রথম দিকে কেবল লক্ষ্মণ ঝুলার কথাই ভাবছিলাম, এখন আবার মাঝে মাঝে আংটিটার কথাও মনকে খোঁচা দিতে আরম্ভ করছে। অনেক কিছু নতুন জিনিস এ দুদিনে জানতে পেরেছি, কিন্তু আরো অনেক কিছুই তো এখনো জানা বাকি রয়েছে। মহাবীর কেন সন্দেহ করে যে পিয়ারিলাল স্বাভাবিকভাবে মারা যাননি? পিয়ারিলাল কিসের জন্য চিৎকার করেছিলেন মারা যাবার আগে? পিয়ারিলাল কোন স্পাইয়ের কথা বলতে চেয়েছিলেন? সে স্পাই কি আমাদের চেনার মধ্যে কেউ, না চেনার বাইরে? এসব ভাবতে ভাবতে আমার চোখটা গাড়ির সামনে আয়নাটার দিকে চলে গেল। আয়নায় ফেলুদাকে দেখা যাচ্ছে। সে অদ্ভুত তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সামনের দিকে চেয়ে কি জানি দেখছে। এবার আমি আর চোখে ফেলুদার দিকে চেয়ে দেখি, সে দেখছে তার সামনেই বসা ড্রাইভারের দিকে। আমার চোখটাও প্রায় আপনা থেকেই ঘুরে ড্রাইভারের দিকে গেল, আর সেদিকে দৃষ্টি পড়তেই আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। ড্রাইভারের পাগড়ির নিচে আর কোটের কলারের ঠিক ওপরে ঘাড়ের মাঝখানে একটা আঁচড়ের দাগ। এরকম দাগ আমরা আরেকজনের ঘাড়ে দেখেছি, সে হলো গণেশ গুহ। আবার ফেলুদার দিকে চেয়ে দেখি সে দৃষ্টি ঘুরিয়ে নিয়ে জানলার বাইরে দেখছে। তাকে এমন গম্ভীর এর আগে আমি কখনোই দেখিনি। কোয়ালিটি রেস্টুরেন্টে বসে গণেশ গুহ বলেছিল সে বনবিহারী বাবুর চাকরি ছেড়ে দিয়ে সেই দিনই কলকাতায় চলে যাচ্ছে, আর আজ সে পাঞ্জাবি ড্রাইভারের ছদ্মবেশে আমাদের নিয়ে চলেছে লক্ষ্মণ ঝুলা। হঠাৎ মনে পড়ল বনবিহারী বাবুই এ ট্যাক্সি ঠিক করেছেন। তাহলে কি? আমি আর ভাবতে পারলাম না, আমার মাথা ভোঁ ভোঁ করতে আরম্ভ করেছে। আমরা কোথায় চলেছি এখন? লক্ষ্মণ ঝুলা না অন্য কোথাও? বনবিহারী বাবুর উদ্দেশ্যটাই বা কি? অথচ তাকে দেখে তো তার মনে কোনো রকম উত্তেজনা বা দূরভিসন্ধি আছে বলে আমার মনে হয় না। হঠাৎ বনবিহারী বাবুর গলার আওয়াজে চমকে উঠলাম। আমরা বাঁয়ে একটা রাস্তা ধরবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে, কিছুদূর গেলেই একটা বাড়ি পাবো। সেখানেই আমার অজগরটা থাকার কথা। যাবার সময় একবার দেখে যাই, ফেরার পথে একেবারে বাক্সে পুড়ে নিয়ে গাড়িতে তুলে নেব। কি বলেন ফেলুবাবু? আশ্চর্য শান্তভাবে ফেলুদা বলল, বেশ তো। আমি কিন্তু একটা কথা না বলে পারছিলাম না। আপনি যে বলেছিলেন অজগরটা লক্ষ্মণ ঝুলায় আছে। বনবিহারী বাবু হো হো করে হেসে উঠে বললেন, আরে এটা যে লক্ষ্মণ ঝুলা নয় সেটা তোমাকে কে বললো তপেশ বাবু? হাওড়া বলতে কি কেবল হাওড়ার পুল আর তার আশপাশটা বোঝায়? লক্ষ্মণ ঝুলা শুরু হয়ে গেছে এখান থেকেই। গঙ্গার ব্রিজ এখান থেকে মাইল দেড়েক। শালবনের মধ্যে দিয়ে আগাছায় ঢাকা প্রায় দেখা যায় না এমন একটা পথ ধরে গাড়িটা বাঁদিকে ঘুরল। লক্ষ্য করলাম ড্রাইভারটা এবার বনবিহারী বাবুর নির্দেশের অপেক্ষাও করল না, যেন তার আগে থেকেই জানা ছিল এ রাস্তা দিয়েই যেতে হবে। কেমন লাগছে ফেলুবাবু? বনবিহারী বাবুর গলায় একটা অন্য সুর, কথাগুলোর পিছনে যেন একটা চাপা উত্তেজনা লুকোনো রয়েছে। দারুণ। কথাটা বলেই ফেলুদা তার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরে আস্তে একটা চাপ দিল। বুঝতে পারলাম ও বলতে চাইছে, ভয় পাস না, আমি আছি। মার লেগেছিস তপসে? ফেলুদার এই প্রশ্নটার জন্য আমি একেবারেই তৈরি ছিলাম না, তাই কিরকম ভ্যাবাচাকা খেয়ে গেলাম। রুমাল? রুমাল জানিস না? হ্যাঁ, কিন্তু ভুলে গেছি। বনবিহারী বাবু বললেন, ধুলোর জন্য বলছো? এখানে কিন্তু ধুলোটা কম হবে। না ধুলো না বলে ফেলুদা তার কোটের পকেট থেকে একটা রুমাল বার করে আমার পকেটে গুঁজে দিল।
কেন যে সে এটা করলো তা বুঝতেই পারলাম না। বনবিহারীবাবু তার টেপ রেকর্ডারটা নিজের কোলের ওপর নিয়ে সেটাকে চালিয়ে দিলে। শালবনের ভিতরে হায়না হেসে উঠল। বন এখন আরো গভীর, সূর্যের আলো আর আসছে না এখানে। এমনিতেই মেঘ আরো ঘন হয়েছে। বাবাদের গাড়ি এখন কোথায়? লক্ষ্মণঝুলে পৌঁছে গেছে কি? আমাদের যদি কিছু হয় ওরা টেরও পাবেন না। সেজন্যই কি বনবিহারী বাবু ওদের গাড়িটা এগিয়ে যেতে দিলেন? মনে যত জোর আছে, সাহস আছে, সব একসঙ্গে জড়ো করার চেষ্টা করলাম। কেন জানি বুঝতে পারছিলাম না, ফেলুদার উপর যতই ভরসা থাকুক না কেন, আজ যে অবস্থায় পড়তে হবে ওকে, তাতেই ওর যত বুদ্ধি, যত সাহস আছে সবটুকু দরকার হবে। গাড়ি আরো গভীর বনের মধ্যে দিয়ে চলেছে এখন। বনবিহারী বাবু আর গান গাইছেন না। এখন কেবল ঝিঁঝির ডাক আর মোটরের চাকার তলায় আগাছার খসখসানি। প্রায় 10 মিনিট চলার পর গাছের গুঁড়ি আর পাতার ফাঁক দিয়ে কিছু দূরে একটা বাড়ি দেখা গেল। এরকম জায়গায় এত গভীর বনের মধ্যে আবার কে বাড়ি তৈরি করলো? হঠাৎ মনে পড়ল, আমার এক দূর সম্পর্কের কাকা আছেন, যিনি সুন্দরবনের কোথায় যেন ফরেস্ট অফিসার। তাঁরও এরকম একটা বাড়ি আছে শুনেছি। আশেপাশে বাঘ ঘোরাফেরা করে। এও হয়তো সেই ধরনেরই একটা বাড়ি। আরেকটু কাছে গিয়ে বুঝতে পারলাম বাড়িটা কাঠের তৈরি, আর সেটা বহু পুরনো। শুধু তাই নয়, বাড়িটা আসলে একটা মাচার ওপর তৈরি। একটা কাঠের সিঁড়ি দিয়ে ওই মাচায় উঠতে হয়। বাইরে থেকে দেখে মনেই হয় না যে সেখানে কোনো লোক থাকে। আমাদের ট্যাক্সি বাড়িটার সামনে এসে থামলো। বনবিহারী বাবু বললেন, বাড়ি আছে বলে তো মনে হয় না, তবে এসেইছি যখন, তখন ভেতরে গিয়ে একটু অপেক্ষা করা যাক। হয়তো কাছাকাছির মধ্যেই কোথাও গেছেন কাঠটা সংগ্রহ করতে বোধহয়। একা মানুষ তো, সব নিজেই করেন, আর ওর অত জানোয়ারের ভয় নেই, আমারই মতো। এসো এসো ফেলুচন্দ্র, তপেশচন্দ্র, ভেতরে গিয়ে বসা যাক। মেকি সন্ন্যাসী তো অনেক দেখলে, এবার একজন সত্যিকারের সাধু পুরুষ কিভাবে থাকেন দেখবে চলো। আমরা 3 জন গাড়ি থেকে নামলাম। ফেলুদা না থাকলে আমার মনের অবস্থা যে কি হতো জানি না। এখনো যে সাহস পাচ্ছি তার একমাত্র কারণ হলো ফেলুদার নির্বিকার ভাব। এক এক সময় তাই মনে হয় বিপদটা হয়তো আসলে আমার কল্পনা। আসলে ড্রাইভার সত্যিকারের শিখ ড্রাইভার, আর বনবিহারী বাবু খুব ভালো লোক। আর এই বাড়িটায় সত্যিকারের পাঁড়েজি বলে কোনো সাধু পুরুষ থাকেন। তার কাছে একটা 12 ফুট লম্বা অজগর সাপ আছে, আর সেটা দেখার জন্যই বনবিহারী বাবু এখানে এসেছেন। আগাছা আর শুকনো শালপাতার উপর দিয়ে হেঁটে কাঠের সিঁড়ি বেয়ে যে ঘরটায় ঢুকলাম, সেটা সাইজে আমাদের ট্রেনের কামরার চেয়ে খুব বেশি বড় নয়। ঢোকার দরজা ছাড়াও একটা দরজা আছে, সেটা দিয়ে পাশের আরেকটা ঘরে যাওয়া যায়। কিন্তু মনে হলো যে সে দরজাটা বাইরে থেকে বন্ধ। দুটো দরজার উল্টো দিকে দুটো ছোট্ট জানলাও রয়েছে। জানালা দিয়ে বাইরের শালবন দেখা যাচ্ছে। মাচাটার হাইট একটা মানুষের বেশি নয়। বনবিহারী বাবুর কাঁধে ঝোলানো টেপ রেকর্ডার মাটিতে নামিয়ে রেখে বললেন, পাঁড়েজির কেমন সরল জীবনযাত্রা দেখেই বুঝতে পারছো। ঘরের মধ্যে একটা ভাঙা টেবিল, একটা হাতল ভাঙা বেঞ্চি আর একটা টিনের চেয়ার। ফেলুদা বেঞ্চিটার উপর বসলো দেখে আমিও তার পাশে গিয়েই বসলাম। বনবিহারী বাবু তার পাইপে তামাক ভরে তাতে আগুন দিয়ে দেশলাইটা জানলা দিয়ে বাইরে ফেলে দিয়ে মজবুত কিনা হাত দিয়ে চেপে পরীক্ষা করে মুখ দিয়ে একটা আরামের শব্দ বার করে সেটার ওপর বসলেন। তারপর পাইপটাতে একটা বিরাট টান দিয়ে ঘরটাকে প্রায় ধোঁয়ায় ভরে দিয়ে চাপা অথচ পরিষ্কার গলায় ভীষণ স্পষ্ট উচ্চারণে বললেন, তারপর ফেলুবাবু, আমার আংটিটা যে এবার ফেরত চাই।
আপনার আংটি? বনবিহারী বাবুর কথাটা যে ফেলুদাকে বেশ অবাক করেছে সেটা বুঝতে পারলাম। বনবিহারী বাবু ঠোঁটের কোণে পাইপ আর একটা অল্প হাসি নিয়ে চুপ করে বসে রইলেন। বাইরে ঝিঁঝির ডাক ক্রমশ কমে আসছে। ফেলুদা বলল, আর সে আংটি যে আমার কাছে রয়েছে তা আপনি কি করে জানলেন? বনবিহারী বাবু এবার কথা বললেন। অনুমান অনেক দিন থেকেই করছিলাম। বাইরের একটা লোক এসে ধীরুবাবুর শোবার ঘরের আলমারি খুলে তার থেকে আংটি বার করে নিয়ে যাবে, এটা প্রথম থেকেই কেমন যেন অবিশ্বাস্য লাগছিল। তবে তোমার ওপর সন্দেহ গেলেও এতদিন প্রমাণ পাইনি, এখন পেয়েছি। কি প্রমাণ? বনবিহারী বাবু উত্তরে কিছু না বলে মেঝে থেকে টেপ রেকর্ডারটা কোলে তুলে নিয়ে ঢাকনা খুলে সুইচ টিপে দিলেন। যা শুনলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল। চাকা ঘুরছে আর যন্ত্রটা থেকে আমার আর ফেলুদার গলার স্বর বেরোচ্ছে। ওটা আংটিই ছিল, তাই না? তুই যখন জেনেই ফেলেছিস তখন আর তোর কাছে লুকোনোর কোনো মানে হয় না। আংটিটা আমার কাছেই রয়েছে সেই প্রথম দিন থেকেই। বনবিহারী বাবু খট করে রেকর্ডারের সুইচটা বন্ধ করে দিলেন। তারপর বললেন, কাল রাত্রে তোমরা শোবার আগেই মাইক্রোফোনটা তোমাদের খাটিয়ার তলায় রেখে এসেছিলাম। অবশ্যই তোমরা যে ঠিক এই বিষয়েই কথাবার্তা বলবে সেটা আমার জানা ছিল না, কিন্তু যখন বলেইছ তখন কি আর এ সুযোগ ছাড়া যায়? এর চেয়ে বেশি প্রমাণ আর কি দরকার আছে তোমার, হ্যাঁ ফেলুবাবু? কিন্তু আংটিটা আপনার, সে কথা আপনি কি করে বলছেন? বনবিহারী বাবু রেকর্ডারটা টেবিলের ওপর রেখে দিয়ে পায়ের ওপর পা তুলে চেয়ারে হেলান দিয়ে বললেন, 1948 সালে, অর্থাৎ আজ থেকে 18 বছর আগে, কলকাতার নৌলাখা কোম্পানি থেকে 2 লাখ টাকা দিয়ে আমি ও আংটিটা কিনি। পিয়ারিলালের সঙ্গে আমার আলাপ হয় তার কিছু পরেই। তার যে এসব জিনিসের শখ ছিল সেটা তিনি আমাকে বলেননি, কিন্তু আংটিটা আমি তাকে দেখিয়েছিলাম। দেখে তার মুখ চোখের অবস্থা যা হয়েছিল তাতেই আমার মনে একটা সন্দেহ জাগে। তার 2 দিন পরেই আংটিটা আমার বাড়ি থেকে লোপ পেয়ে যায়। পুলিশে খবর দেওয়া হয়েছিল, কিন্তু চোর ধরা পড়েনি। তারপর লখনৌ এসে কবছর থাকার পর এই সেদিন শ্রীবাস্তবের কাছে আংটিটা দেখে জানতে পারি পিয়ারিলাল যেটা তাকে দিয়েছেন। পিয়ারিলাল ভাবেননি তিনি প্রথম অ্যাটাকটা থেকে বেঁচে উঠবেন, তাই মানে মানে চোরাই মাল অন্যের হাতে চালান করে দিয়েছিলেন। কিন্তু তারপর তিনি সুস্থ হয়ে উঠলেন। আমি তার আরোগ্যের সুযোগ নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলাম। ভাবলাম তিনি যদি ব্যাপারটা স্বীকার করেন তাহলে শ্রীবাস্তবকে বললে তিনি নিশ্চয়ই আমাকে আংটিটা দিয়ে দেবেন। শ্রীবাস্তবকে তার দরুন কিছু টাকাও দিতে রাজি ছিলাম আমি। কিন্তু আশ্চর্য কি জানো, পিয়ারিলাল চুরির ব্যাপারটা বেমালুম অস্বীকার করে গেলেন। বললেন আমার কাছে ওরকম আংটি উনি কোনোদিন দেখেননি, অথচ সে আংটির রসিদ পর্যন্ত রয়েছে এখনো আমার কাছে। এবার ফেলুদা কথা বলল, আর তার গলার স্বরে ভয়ের চিহ্ন মাত্র নেই। কিন্তু বনবিহারী বাবু, আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আশা করি আপনি তার জবাব দেবেন। বনবিহারী বাবু বললেন, আগে বলো, সে আংটি এখনো তোমার কাছেই রয়েছে, না তুমি সেটা অন্য কোথাও রেখে এসেছো? নিজের জিনিস আমি নিজের হাতেই ফেরত নিতে চাই। এবার ফেলুদার গলায় বিদ্রুপের ইঙ্গিত। কিন্তু এতদিন তো অন্য লোক লাগিয়ে আংটিটি চুরি করার চেষ্টার ব্যাপারে এবং আমার পিছনে লাগার ব্যাপারে আপনার উৎসাহের কোনো অভাব দেখেনি। আপনার ওই গণেশ গুহ লোকটি, যিনি আজ দাড়ি পাগড়ি পরে পাঞ্জাবি ড্রাইভার সেজেছেন,
তিনিই তো বোধহয় সেই নকল সন্ন্যাসী, তাই না? শ্রীবাস্তবের বাড়ির ডাকাতও তো বোধহয় তিনি। আর প্রথম দিন শ্রীবাস্তবকে ধাওয়া করার ভারও তো তাঁর ওপরেই ছিল। অবশ্যই পরে শ্রীবাস্তবকে ছেড়ে আমার পিছনে লাগানো হয় তাকে। রেসিডেন্সিতে গুলতি মারা, ক্লোরোফর্ম দিয়ে আমাকে অজ্ঞান করার চেষ্টা, হুমকি কাগজ ছুঁড়ে মারা, এসবই তো তারই কাজ, তাই না? বনবিহারী বাবু একটু হেসে বললেন, সব কাজ তো আর নিজে করা যায় না ফেলুরাম। এমন কিছু কিছু কাজ সব সময়ই থাকে যার ভার অন্যের ওপর দিতে হয়। আর বুঝতেই তো পারো, গণেশের স্বাস্থ্যটা তো ভালো, কারণ সে এককালে সার্কাসে বাঘ সিংহ হ্যান্ডেল করেছে। সুতরাং ডান পিঠে মোর কাজগুলো সে ভালোই করে। আর এটা আমি অবশ্যই বলবো যে আমার হুকুমে এসব কাজগুলো করে সে যে অপরাধ করেছে, তোমার অপরাধ তার চেয়ে অনেক বেশি। কারণ তুমি যে আংটি তোমার কাছে ধরে রেখেছ তাতে তোমার কোনো অধিকার নেই। ওটা আমার জিনিস, আমার প্রপার্টি, এবং সেটা আমার ফেরত চাই, আজই, এখনই। শেষ কথাগুলো বনবিহারী বাবু বললেন প্রায় চিৎকার করে। মনে সাহস আনার অনেক চেষ্টা সত্ত্বেও আমার হাত পা কিরকম যেন ঠান্ডা হয়ে আসছিল। ফেলুদার উত্তরটা এলো ইস্পাতের মতো কঠিন স্বরে। খুনের দায়ে অভিযুক্ত হলে পর ও আংটি কি আপনার কোনো কাজে আসবে বনবিহারী বাবু? বনবিহারী বাবু প্রায় কাঁপতে কাঁপতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। তুমি তো কম বেয়াদব নও হে ছোকরা, যাকে তাকে ফস করে খুনি বলে দিচ্ছ। যাকে তাকে বলতে যাব কেন? আমার বিশ্বাস খুনিকেই খুনি বলেছি। আপনি পিয়ারিলালের স্পাইয়ের ব্যাপারটা একটু খুলে বলবেন কি? পরশু আপনার কথা শুনে মনে হয়েছিল আপনার ও সম্বন্ধে যেন কিছু একটা জানা আছে। বনবিহারী বাবু একটা শুকনো হাসি হেসে বললেন, ভেরি সিম্পল, খুলে বলার কিছু নেই। আমি আংটিটা সম্পর্কে খোঁজ খবর করার জন্য ওর পিছনে কিছু লোক লাগিয়েছিলাম। পিয়ারিলাল নিশ্চয়ই তাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছিলেন। আমি যদি বলি পিয়ারিলালের স্পাইয়ের সঙ্গে গুপ্তচরের কোনো সম্পর্ক নেই, তার মানে কি বলতে চাইছো তুমি? আপনি পিয়ারিলালের দ্বিতীয় অ্যাটাকের দিন সকালে তার বাড়িতে গিয়েছিলেন, তাই না? তাতে কি হয়েছে? আমি গেলেই তার অ্যাটাক হবে? তার বাড়িতে তো আগেও গিয়েছি আমি। তখন তো খালি হাতে গেছেন। খালি হাতে মানে? কিন্তু এই শেষবার আপনি খালি হাতে যাননি। আপনার সঙ্গে একটা বাক্স ছিল, আর সেই বাক্সের মধ্যে ছিল আপনার চিড়িয়াখানার একটা অধিবাসী, আপনার বিশাল বিষাক্ত আফ্রিকান মাকড়সা, ব্ল্যাক উইডো স্পাইডার, তাই না? পিয়ারিলাল বলতে চেয়েছিলেন স্পাইডার, কিন্তু পুরো কথাটা সেই অবস্থায় উচ্চারণ করা সম্ভব হয়নি, তাই স্পাইডার হয়ে গেছিল স্পাই। বনবিহারী বাবুর মুখ হঠাৎ জানি কেমন ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার চেয়ারে বসে পড়লেন, বললেন, কিন্তু তাকে আমি মাকড়সা দেখিয়ে করবোটা কি? ফেলুদা বলল, পিয়ারিলালের আরশোলা দেখে হৃৎকম্প হয়, সেটা বোধহয় আপনার জানা ছিল না। আপনি হয়তো মাকড়সাটা দেখিয়ে ভয় পাইয়ে আংটিটা আদায় করে নিতে চেয়েছিলেন, কিন্তু হয়ে গেল একেবারে হার্ট অ্যাটাক এবং শেষ পর্যন্ত মৃত্যু। এ মৃত্যুর জন্য আপনি ছাড়া আর কে দায়ী বলুন? আর আপনি বলছেন আংটিটা আপনি কিনেছিলেন এবং পিয়ারিলাল সেটা চুরি করেন। আমি যদি বলি আংটি পিয়ারিলাল কিনে কলকাতায় 18 বছর আগে আপনাকে দেখিয়েছিলেন, আর সেই থেকে আপনার ও আংটির ওপর লোভ, আর আপনার বাড়ির ওই তালা দেওয়া বন্ধ ঘরে এরকম আরও অনেক পুরনো জিনিস আপনার আছে, আর ওই সব মূল্যবান জিনিস
চোর ডাকাতের হাত থেকে সামলানোর জন্যই আপনার ওই চিড়িয়াখানা। বনবিহারী বাবু গম্ভীর গলায় বললেন, তুমি আর কি বিশ্বাস করো সেটা শুনতে পারি কি? ফেলুদা গম্ভীর স্বরে বলল, নিশ্চয়ই পারেন। আমার বিশ্বাস পিয়ারিলালের ওই বাদশাহী আংটি আপনি আর কোনোদিন চোখেও দেখতে পাবেন না। আর আমার বিশ্বাস আপনার ভবিষ্যতে রয়েছে আপনার অপরাধের উপযুক্ত শাস্তি। গণেশ! বনবিহারী বাবুর গুরুগম্ভীর চিৎকারে কাঠের ঘরটা গম গম করে উঠল। ফেলুদা হঠাৎ বলল, মুখে রুমাল চাপা দে, রুমাল চাপা দে। কেন এই কথা বলল জানি না, কিন্তু আমি তৎক্ষণাৎ পকেট থেকে ফেলুদার দেওয়ার রুমালটা বার করে মুখের ওপর চাপা দিলাম। গণেশ গুহ ঘরের ভিতর এসে ঢুকলো, হাতে সেই কাঠের বাক্স। বনবিহারী বাবু দেখি টেপ রেকর্ডারটা দিয়ে দরজার দিকে পিছিয়ে যাচ্ছেন। ফেলুদা তার নিজের পকেট থেকে রুমাল বার করলো, আর তার সঙ্গে সেই মাজনের কৌটোটা, যাতে লেখা আছে 10ম সংস্কার চূর্ণ। গণেশ গুহ বাক্সটা মাটিতে রেখে ঢাকনাটা খুলে যেই পিছিয়ে যাবে, সেই মুহূর্তে ফেলুদা কৌটোটার ঢাকনা খুলে তার ভেতর থেকে এক খাবলা কি জানি গুঁড়ো তুলে নিয়ে গণেশ আর বনবিহারী বাবুর দিকে ছুড়ে দিয়ে নিজের মুখে রুমাল চাপা দিল। আমার রুমালের ফাঁক দিয়ে সামান্য যে গন্ধ এলো, তাতে বুঝলাম সেটা গোলমরিচ। সেই গোলমরিচের গুঁড়ো দুজনের চোখে নাকে ঢুকে ওদের যে কি অবস্থা হলো তা আমি বলে বোঝাতে পারবো না। প্রথমে যন্ত্রণায় তাদের মুখ একেবারে বেঁকে গেল, আর তারপর একসঙ্গে দুজনের আরম্ভ হলো হাঁচি আর আর্তনাদ। বনবিহারী বাবু টলতে টলতে দরজার বাইরে গিয়ে সিঁড়ি দিয়ে গড়িয়ে একেবারে সোজা মাটিতে পড়লেন। গণেশ গুহরও প্রায় একই অবস্থা, তবু সে যাবার সময় কোনো রকমে দরজাটা টেনে বন্ধ করে আমাদের বন্দি করে দিয়ে গেল। এবার মেঝেতে খোলা বাক্সটার দিকে চেয়ে দেখি তার ভেতর থেকে একটা সাপের মাথা বেরিয়েছে, আর সেই সঙ্গে আরম্ভ হয়েছে সেই হাড় কাঁপানো শব্দ, কির কিট কিট কিট, কির কিট কিট কিট, কির কিট কিট কিট। আমি বুঝতে পারলাম আমার মাথার ভিতরটা কেমন জানি করছে। বুঝতে পারলাম ফেলুদা আমাকে বেঞ্চির উপর দাঁড় করিয়ে দিল, আর বুঝলাম যে ফেলুদা নিজেও বেঞ্চির উপর উঠে দাঁড়িয়েছে। খুব বেশি ভয় পেলে একটা অদ্ভুত ব্যাপার হয়, সেটা এখন বুঝতে পারলাম। যার থেকে ভয় তার দিকেই যেন চোখটা চলে যায়, কিংবা হয়তো সাপ জিনিসটার সত্যি করেই একটা হিপনোটাইজ করার ক্ষমতা রয়েছে। মাথা ঝিমঝিম অবস্থাতেই স্পষ্ট দেখলাম র্যাটেল স্নেকটা বাক্স থেকে বেরিয়ে ঝুমঝুমির শব্দ করতে করতে এদিক ওদিক দেখে আমাদের দিকে চেয়ে রইল। তারপর কাঠের মেঝের ওপর দিয়ে এঁকে বেঁকে আমাদের বেঞ্চির দিকে প্রায় যেন আমাকে লক্ষ্য করেই এগোতে লাগলো। বুঝলাম আমার চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সাপটা যখন বেঞ্চি থেকে 3 হাত দূরে, তখন হঠাৎ মনে হলো যেন একটা বাজ পড়ল, আর সেটা যেন আমাদের ঘরেরই ভেতর। একটা চোখ ঝলসানো আলো, একটা কান ফাটা আওয়াজ, আর তারপরই বারুদের গন্ধ। আর সাপের মাথা দেখলাম থেঁতলে শরীর থেকে আলগা হয়ে পড়ে আছে। ঝুমঝুমিটা 2-1 নড়ে থেমে গেল। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো তখন দেখি আমি শালবনের মধ্যেই একটা শতরঞ্চির ওপর শুয়ে আছি। কপাল আর মাথাটা ঠান্ডা ঠান্ডা লাগছে। বুঝলাম জল দেওয়া হয়েছে। শ্রীবাস্তবের মুখটা প্রথমে চোখে পড়ল, আর তারপরই বাবা। কেমন আছেন তপেশবাবু? গলাটা শুনে চমকে উঠে পাশ ফিরে দেখি মহাবীর, কিন্তু গায়ে গেরুয়া পোশাক কেন? মহাবীর বলল, ট্রেনে বেরিলি পর্যন্ত একসঙ্গে এলাম, আর চিনতে পারলে না? দারুণ মেকআপ টেকআপ করতে পারে তো লোকটা। দাড়িওয়ালা অবস্থাতে
সত্যিই চিনতে পারিনি। আর তাছাড়া গলার আওয়াজ আর কথা বলার ঢংও বদলে ফেলেছিল। মহাবীর বলল, আমার রিভলভারের টিপ দেখলে তো? আসলে যেদিন ভুলভুলাইয়া দেখা হলো আর উনি বললেন আমাকে চেনেন না, সেই দিন থেকেই বনবিহারী বাবুর ওপর আমার সন্দেহ ছিল। কারণ কলকাতায় উনি আমাদের বাড়িতে অনেকবার এসছেন, আমার সঙ্গে কথাও বলেছেন। একদিন বাবার সঙ্গে খুব কথা কাটাকাটি হয়েছিল ওই আংটিটা নিয়েই। সেটাও আমার কিছুদিন আগেই মনে পড়েছে। বাবা বললেন, তোদের দেরি দেখে লক্ষ্মণ ঝুলা থেকে গাড়ি ঘুরিয়ে নিয়ে শেষটায় টায়ারের দাগ দেখে বনের রাস্তাটা ধরে ভেতরে ঢুকেছি। মহাবীর বাবুই অবশ্য গাড়ি ঘোরানোর কথা প্রথম বলেন। আর ওরা দুজন কোথায় গেলেন? গোলমরিচের ঝাঁঝে খুব শাস্তি পেয়েছে, ফেলুর ব্রহ্মাস্ত্রের তুলনা নেই। ওরা এখন পুলিশের জিম্মায় আছে। পুলিশ এলো কোত্থেকে? কেন, সঙ্গেই তো ছিল বিলাসবাবু, তো আসলে ইন্সপেক্টর গড়গড়ি। কি আশ্চর্য, ওই হাত দেখিয়ে ভদ্রলোকই ইন্সপেক্টর গড়গড়ি। এমন অদ্ভুতভাবে যে আংটির ঘটনাটা শেষ হবে তা তো ভাবতেই পারিনি। কিন্তু ফেলুদা কোথায়? ওর কথা মনে পড়তেই আমার চোখে একটা ঝিলিক মারা আলো এসে পড়ল। যেদিক থেকে আসছে সেদিকে তাকিয়ে দেখি ফেলুদা আঙুলে আংটিটা পরে কিছু দূরে একটা খোলা জায়গায় দাঁড়িয়ে গাছের পাতার ফাঁক দিয়ে এসে পড়া সূর্যের আলোটা আংটির হিরের ওপর ফেলে সেটাকে রিফ্লেক্ট করে আমার চোখে ফেলছে। আমি মনে মনে ভাবলাম, এই আংটি রহস্য সমাধানের ব্যাপারে কেউ যদি সত্যিই বাদশা হয়ে থাকে তবে সে ফেলুদাই। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সিরিজের গল্প বাদশাহী আংটি তৃতীয় তথা শেষ পর্ব। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি আমাদের পুরনো বন্ধু হন তাহলে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো তা আমাদের লিখে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন আর শুনতে থাকবেন গল্প বাবুর আসর। নমস্কার।